আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের স্বাগত জানাই আমি আসাদ নূর। আমাদের সাথে যথারীতি রয়েছেন অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক শেখ ফরিদ। শেখ ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকের শুভেচ্ছা। ভালো আছি, আগের চেয়ে একটু ভালো আছি। বাংলাদেশে আগুন লেগে গেছে, ভারতবর্ষে নেই, ভারত ঠিকই কাজ করতেছে। অনেকেই বলছে আমাকে, ফরিদ আপনি কি মনে করেন ভারত তো কিছু করে না, আওয়ামী লীগকে তো ভারতের কাছ থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় আনো না, মাঠ তৈরি করে দেয়। তারা তো বসে নেই, পুলিশ তো রেডি হয়েই আছে। বাংলাদেশের খেলাটা তো দেখাবে বাংলাদেশের পুলিশ। আগামীতে পুলিশের ইয়ার কি মনে করেন, হাতি যেমন ভোলে না, পুলিশও তেমন ভুলবে না। সবচেয়ে মজার বিষয়, যারা এতদিন চিৎকার চেঁচামেচি করলো শেখ হাসিনাকে ধরে এনে ফাঁসি দিবে, ভারতকে বললো শেখ হাসিনাকে দাও, তোমরা তাকে রেখেছো কেন, তারা এখন বলতেছে শেখ হাসিনাকে আসতে দিবে না। সুর সাথে সাথেই পাল্টে গেছে। মানে একটা অদ্ভুত ব্যাপার, এই সুরটা হঠাৎ কেন পাল্টে গেল, কি কারণে পাল্টে গেল? একেবারে জোকের মুখে, মানে জোক চিনেন তো, জোকের মুখে চুন দিলে যেরকম হয় সেরকম ঘটনা ঘটে গেছে। এবং দেখবেন সবাই একেবারে নীরব, শুনছান। কেন? হঠাৎ করেই সব ঠান্ডা হয়ে গেল কেন? চেঁচামেচিও শুরু করেছে একদল, আসতে দিবে না। সরকারের ভিতরেই দুই রকম কথা। একদল বলতেছে তাকে আসতে দেওয়া যাবে না, ফ্যাসিস্টকে আসতে দেওয়া যাবে না। আরেক দল বলতেছে সে আসলে তারা ফাঁসি দেবে। মানে তারাই নিজেরাই জানে না যে কি বলবে আর কি বলবে না। শেখ হাসিনা ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি আসবেন। এতদিন তো বহু চাপা মারলাম আমার ভাবির পোলারা, ফ্যাসিস্ট ফিরে আসে না, পালিয়ে গেছে। এখন কি বলবো? এখন বলো হেলিকপ্টার পাঠাও। তিনি তো এও বলেছেন ফাঁসির দড়ি রেডি রাখো, তারে ফাঁসি দাও। কিন্তু তোমাদের তো সেই সাহস এখন আর কুলাচ্ছে না। আমি নিশ্চিত যদি এয়ারে আসেন, আকাশপথে জননেত্রী শেখ হাসিনা রওনা দেন, তাহলে তাকে বাংলাদেশে নামতে দেওয়া হবে না। এমন হতে পারে যে ওই বিমানকেই অনুমতি দেবে না যে বাংলাদেশে আসুক, যদি জানতে পারে যে এই এয়ারলাইনে আসতেছে। রইল বাকি ফাঁসি দেওয়া, না অ্যারেস্ট করা। এত সস্তা। শেখ হাসিনাকে যদি অ্যারেস্ট করার ক্ষমতাই থাকতো, জেল দেওয়ার ক্ষমতা থাকতো, বা মেরে ফেলার ক্ষমতা থাকতো, আপনারা কি ভেবেছেন তাকে জিন্দা যেতে দিত? যখন ৮০ মণ ঘি ছিল, রাধার নাচার সময় ছিল, তখনই নাচাইতে পারে নাই। আর এখন তো ৮০ মণ ঘিও নাই, সে রাধাও নাই, নাচবে কে? যখন শেখ হাসিনা অজনপ্রিয় ছিল দেশে এবং বিদেশে, তখনই আপনারা তাকে জেল দিতে পারেন নাই, ফাঁসি দিতে পারেন নাই। তাকে একেবারে জামাই আদরের মতো আর কি হেলিকপ্টার দিয়ে নিয়ে রেখে এসেছেন। যদিও বলেছেন তিনি পলাতক। আচ্ছা, তিনি যদি পলাতক হন, তাহলে যারা তাকে রেখে আসলো তারা একজন পলাতককে পালানোর সহযোগিতার কারণে তাদের তো কোর্ট মার্শাল হওয়ার কথা। হেলিকপ্টার তো আমি চালাই জানি, শেখ ফরিদ তো চালাই নিয়ে যায়নি, মির্জা আজম তো চালাই নিয়ে যায়নি, আওয়ামী লীগের নেতা মির্জা আজম ভাই চালাই নিয়ে গেছেন, অথবা নারায়ণগঞ্জের শামীম ওসমান চালাই নিয়ে গেছে ওইটা, না ওবায়দুল কাদের চালাই নিয়ে গেছে হেলিকপ্টার। ওটাকে তারা ফ্লাই করেছে, না আমি শেখ ফরিদ করেছি, না নওফেল সাহেব ওটা চালিয়ে নিয়ে গেছেন, নাকি অরুণা বিশ্বাস সেই হেলিকপ্টার চালিয়ে নিয়ে গেছেন, নাকি রোকেয়া প্রাচী চালিয়ে নিয়ে গেছেন, নাকি আমাদের নাহিদা আপা না লোপা আপা চালিয়ে নিয়ে গেছেন? কে চালিয়ে নিয়ে গেল? কে? নিশ্চয়ই বাংলাদেশের যারা বিমান বাহিনীতে চাকরিরত তারা চালিয়ে নিয়ে গেছে, তাই না? গোপালগঞ্জ থেকে তো সাধারণ লোক এসে চালিয়ে নিয়ে যায় নাই। কে নিয়ে গেছে? ভাবির বলারা এর উত্তর দাও। কি বড় বড় ফালপাড়া লোকগুলো যারা চাপা মারো সারাদিন, জামাতে হেফাজতিরা, বিএনপির লোকজন পালায় গেছে। তো পালায় যদি গিয়ে থাকে, পালানো তোমাদের ভাষায় তো শেখ হাসিনা ফ্যাসিস্ট, বিরাট অপরাধী। এত বড় অপরাধীকে যারা রেখে আসলো, সেই ১৭ জন নাকি ১৮ জন, তাদের তোমরা আদালতে নিলে না কেন? কারণ কোন অপরাধীকে পালাতে সহযোগিতা করা, সেটা তো একই বিরাট অপরাধ। তাদের ধরো দেখি মুরদে আছে কিনা। পারছো কি? পারো নাই।
তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? তার মানে হলো যে তিনি পালিয়ে যাননি। বক্তব্য পরিষ্কার, তিনি পালিয়ে যাননি। এতদিন বললা তিনি পলাতক, তোমরা যখন পালাও তখন সেটা হয় হিজরত। যেমন হচ্ছে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান যখন তুরস্কে ছিল, ওটা ছিল হিজরত। গোলাম আজম পালিয়েছিল, সাইদি পালিয়েছিল, তারেক রহমান 17 বছর মুসলেখা দিয়ে চলে গেছিল। ওটা পালিয়ে যাওয়ার সাথে বিপজ্জনক। মুসলেখা দেওয়া, পালিয়ে যাওয়া সাথে কি মুসলেখা দিয়ে যাও কি কম অপরাধ? এটা বললেই তারপর আমাদের কথা বলে আমরা পালিয়ে আছি আত্মগোপনে, সামনে আয়। তো 17 বছর ভাই, সবে তো 18 মাসে 20-21 মাস, আর 2-4 মাস যায় ডিসেম্বরে তো আসবে, এই ঘোষণা দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। তো ঘোষণাই দিয়েছেন তিনি ডিসেম্বর আসতেছেন। তিনি তো তোমাদের রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছেন, তিনি তো তোমাদের জুলাই সন্ত্রাসীদের চ্যালেঞ্জ করেছেন, জুলাই সন্ত্রাসীদের আব্বা মামা খালু চাচা সবাইকে চ্যালেঞ্জ করেছেন তিনি আসবেন। এখন চেঁচামেচি করবে না। এইবার আসি, তিনি প্রথম আসি তিনি কিভাবে আসবেন? স্থলপথে না জলপথে? যদিও কেউ জলপথ নিয়ে কথা বলে না, জলপথও কিন্তু আছে। জলপথে আসতে পারে নাকি আকাশপথে? আমার ধারণা তিনি জলপথেও আসবেন না, আকাশপথে তাকে আসতে দেওয়া হবে না, রইল বাকি স্থলপথ। তিনি হয়তো বেনাপোল পেট্রাপোল দিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তিনি সেইখান থেকে আসলে হয়তো তাকে ঠেকানোর জন্য ওইখানে ট্যাঙ্ক কামান রাখতে হবে। ট্যাঙ্ক কামান ছাড়া তাকে ঠেকানো যাবে না। ওইখানে ট্যাঙ্ক নিয়ে যেতে হবে, কামান নিয়ে যেতে হবে, কয়েক ব্রিগেড, কমপক্ষে কয়েক ব্যাটালিয়ন সৈন্য নিয়ে যেতে হবে। কারণ লক্ষ লক্ষ মানুষ সেখানে যাবে, আপনি গ্রেপ্তার করবেন এত সস্তা? ফাঁসিতে দেওয়ার তো প্রশ্নই আসে না। তিনি যদিও বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি আদালতে আত্মসমর্পণ করে আসতেছি, তোমরা পারলে আমার ফাঁসি দিও, কোন দড়ি আছে আমি দেখতে চাই, বলেছেন এরকম। এর আগেও বলেছিলেন, কিন্তু ডেট দেন নেই যে আসতেছি। এর আগে যখন বলছিল টুক করে চলে আসবো, হাই রে চিঙ্গু বামেরা কত ট্রল। এখন ভাবির বলারা কি কবা, তিনি আসবেন। তিনি যাহা বলেন তাহা তো করবেনই, আর যাহা বলেননি তা ডেফিনেটলি করবেন। মানে আসার পরে তিনি যাহা বলেন নাই যে আমি আত্মসমর্পণ করাইতে আসছি, তোমাদের করাবো, তো বলতেছেন না যে আমি জেলে আসার জন্য আসতেছি। তিনি জেলে আসার জন্য আসতেছেন না জেলে ঢুকানোর জন্য, তা তো ডিসেম্বর মাসে বোঝা যাবে। জননেত্রী শেখ হাসিনা যদি ঢাকায় প্রবেশ করেন, এই সরকার তো এমনি পড়ে যাবে। আর ধরে নিলাম সরকার পড়লো না, থাকলো, এই দেশের সরকার কোনো কাজ করবে না, ফাংশন করবে না, সচিব কথা শুনবে না, পুলিশ তো এমনি শুনবে না, সেনাবাহিনী মানবে না, আদালত কাজ করবে না, কারণ সবাই তখন ধরেই নিবে এই যে শেখ হাসিনা বুঝি ক্ষমতায় চলে আসলো। আর তাকে জেলে দিবেন অতনালী আদেশের। আমাদের জামালপুরে একটা কথা আছে, চরের লোকেরা গেলে বলে, অশিক্ষিত লোকেরা, তাদের কথায় ভাষায় বলে অতনালী আদেশের, মানে এত সহজ না। এটা বোঝানোর জন্য আমরা এটা বলি অতনালী আদেশের না। এটা মানে এই না যে আদেশের নালীর কথা বলছে, অতনালী আদেশের না মানে হইলো অত সহজ না। আমি চান্স পালে একটু জামালপুর, সরিষাবাড়ি বা ইসলামপুর, মেলান্দ, টাঙ্গাইলের আঞ্চলিক কিছু বিষয় তুলে ধরি, এটা আমার একটা বাতিক। যাই হোক, বা একটা সুযোগ যেহেতু পেয়ে গেছি তুলে ধরি। তো অতনালী আদেশের না, শেখ হাসিনা আপনি জেল দিতে পারবেন না, ফাঁসি দেওয়ার তো প্রশ্নই আসে না। ঢাকায় আসলে আদালত স্থবির হয়ে যাবে, সব কোনো কিছু ফাংশন করবে না। বাংলাদেশের 5 থেকে 6 কোটি মানুষ তার নেতার সমর্থক, আপনি তারা ফাঁসি দিবেন আর এই মানুষগুলো বসে থাকবে? এত সহজ? এইবার কি কি সম্ভাবনা থাকে? প্রথমত তাকে হত্যা করা হতে পারে। কারা হত্যা করবে? পাকিস্তানের আইএসআই জঙ্গিরা হত্যা করতে পারে, কোনো সন্দেহ নেই। এই সম্ভাবনাটা সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনী তাকে গুলি করে মারবে, এই রিস্ক নিবে না। সেনাবাহিনী ষড়যন্ত্র করতে পারে, ষড়যন্ত্র করে এই মৌলবাদী জঙ্গিদের আত্মঘাতী হামলা ঘটিয়ে হত্যা করার চেষ্টা করবে, যেমন 21 আগস্টে চেষ্টা হয়েছিল, সেম কাহিনী ঘটতে পারে। কিন্তু যদি এটা ঘটে, ধরে নেন শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী, পাকিস্তানের আইএসআই, তুরস্করা মিলে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হত্যা করলো, ফলাফল কি হবে জানেন? যারা মনে করতেছে শেখ হাসিনাকে হত্যা করলেই এই দলটি শেষ, একেবারেই বোকামি। তার খালেদা জিয়া নাই, তাতে বিএনপি টিকে নাই। ধরেন তাকে মেরে ফেললো, তাতে কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে? খালেদা জিয়া মারা যাওয়ার পর তো আওয়ামী লীগ শেষ, বিএনপি তো শেষ নেই। খালেদা জিয়া মরে যাওয়ার পরে যদি, কোথাকার কোন খালেদা জিয়া, সে মরে যাওয়ার পরে যদি, মানে কোথাকার কোন মানে আমার সাথে মিলাইলাম না, শেখ হাসিনার তুলনায় তিনি কোথাকার কোন খালেদা জিয়া, আমার সাথে না, আমার, তিনি নিজে প্রধানমন্ত্রী ছিলেন, তার হাজবেন্ড দেশের জেনারেল ছিল, জোর করে প্রেসিডেন্ট হয়েছিল, তার পোলা এখন প্রধানমন্ত্রী, নিঃসন্দেহে তিনি আমার সাথে অনেক বড়। কিন্তু শেখ হাসিনার কাছে তিনি তাই কোথাকার কোন খালেদা জিয়া, এটা শেখ হাসিনার কাছে বলছে যে কোথাকার কোন খালেদা জিয়া।
খালেদা জিয়া মারা গেলে যদি বিএনপি টিকে যায়, তাহলে শেখ হাসিনাকে মেরে ফেললেও কেন আওয়ামী লীগ টিকবে না? তারও তো সন্তান আছে, সজীব ওয়াজেদ জয়, তারও তো সন্তান আছে, পুতুল। তারেক রহমানের মতো 8 পাস লোক যদি এসে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তো পুতুল কি করবে? তারেক রহমান সজীব ওয়াজেদ জয় কি করবে? তাদের পড়ালেখার সম্পর্কে তো যোগ্যতা আপনাদের জানার কথা, তাই না? এখন রইল, হ্যাঁ দেরি হইতে পারে। বিএনপি 17 বছর পরে আসছে, আওয়ামী লীগ নয় 17 বছরই লাগবে, আসবে তো, ঠেকা রাখতে পারবেন না তো। দেখে যাব, মরার আগে অন্তত আওয়ামী লীগ ক্ষমতা 17 বছর, এখনো গড় যে আয়ু তাতে অন্তত 15-16 বছর আরো বাঁচবো কমপক্ষে, দেখে যেতে পারবো। 17 বছর পরে নয় আসবে, তাতে কি? আবার ওই যে একদল বলে যে বলছে ভারত থেকে ষড়যন্ত্র করে, তাহলে তারেক রহমান কি লন্ডন থেকে ষড়যন্ত্র করতো? এই প্রশ্নটা আসে না? আপনার যদি বলেন শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করে, তারপর বলে ভারত তাকে জায়গা দিল কেন, তো লন্ডন তারেক রহমানের জায়গা দিল কেন? তুরস্ক এই যে ফাত্রা একটা আছে না, সামারের দেশের সম্পাদক, তার জায়গা দিল কেন? গোলাম আজমদের সৌদি আরব, পাকিস্তানেরা লিবিয়াতে বঙ্গবন্ধু খুনিদের জায়গা দিয়েছিল কেন? তখন খুব বালা, তাই না? এবার আসেন, শেখ হাসিনাকে যদি মেরে ফেলে 17 বছর লাগবে না এই ক্ষমতা আসতে, বাংলাদেশটা সাথে সাথে 3 টুকরা হয়ে যাবে। ওই যে পেয়ারা পাকিস্তান যায় যায়, বাংলাদেশের এখানে ব্যস্ত রেখে ভারত, বলেছিলাম না যে ভারত হলো একটা কূটনৈতিক চাণক্য নীতির দেশ, সে যে কি করবে আপনি সহজে ধরতে পারবেন না। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে বেলুচিস্তান ভেঙে ফেলবে, পাকিস্তান ভেঙে ফেলবে, ভাঙতেছে কিনা? কাশ্মীর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেটাও হাত থেকে যায় যায়। তারা তো ঘোষণাই দিয়েছে তারা সীমান্ত খুলে দাও, ভারত চলে যাবো, এবং ভারতের কাছে ওষুধ খাদ্য চেয়েছে। বেলুচ যায় যায় ডিক্লারেশন দিয়ে দিয়েছে, সেটা অন্য প্রসঙ্গ, রাত 10টায় লাইভে এসে বলবো। পাকিস্তান তো 3 টুকরা হইতে যাইতেছে, বুঝতে পারছেন তো? ইহাকে বলে ভারতের দাবার চাল। দাবা খেলছেন তো? ঘোড়ার চাল দিয়ে দিয়েছে, দাবাতে ঘোড়ার চাল দিয়ে দিয়েছে। ভারতবর্ষে নেই, ভারত ঠিকই কাজ করতেছে। অনেকেই বলছে আমাকে, ফরিদ আপনি কি মনে করেন ভারত তো কিছু করে না, আওয়ামী লীগকে তো ভারতের কাছ থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা না, মাঠ তৈরি করে দেওয়া। ক্ষমতায় তো আপনার যোগ্যতায় আসতে হবে। কেউ ক্ষমতায় কাউকে বসায় দিতে পারে, ইউনেস্কো বসাইছিল তো টিকে থাকতে পেরেছে, তারেক রহমানকে তো বসাই দিয়েছে, টিকতে পারতেছে। আপনার যোগ্যতায় আপনাকে বসাই দিলে কি বসতে পারবেন? কালকে ভারত সেনাবাহিনীতে শেখ হাসিনাকে বসাই দিয়ে সরকার টিকবে? কালকে আমেরিকা এসে শেখ হাসিনাকে বসাই দিল, মনে করেন সরকার টিকবে? টিকতেছে এই সরকার? টিকতেছে না। কারণ কি? যেটা বলতেছিলাম যে আমেরিকা যদি কালকে কেউ কাউকে বসায় দেয়, তাতে কি কেউ ক্ষমতায় থাকতে পারবে? তাহলে তো ডক্টর ইউনূস চাইতো না। ওই যে আমার ভাবির পোলাদের এমপি বানাইছে, কয়দিন এমপি গিরি থাকবে? কিন্তু যদি এটা সত্যি গণভোটে আসতো, জনগণের কাতে চড়ে আসতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ এত লম্বা লম্বা কথা বলতে পারতো না, আমি এত লম্বা লম্বা কথা বলতাম না। আমার ভাবির পোলারা যদি জনগণের ভোটে আসতো, আমি এই কথা বলতাম? বলতে পারতাম? পারতাম না। কারণ জনগণের ভোট আলাদা জিনিস রে ভাই, সেখানে আমার চাপাতে কাজ হইতো না তখন। কিন্তু এখন কেন কাজ হয়? কারণ জনগণের ভোটে আসে নাই, তাই ভাবির পোলারা দৌড়ের উপরে থাকবে। তো আওয়ামী লীগ জনগণের ভোটেই আসবে। ক্ষেত্র তৈরি করা দেওয়া আলাদা জিনিস, ক্ষেত্র তৈরি করে দিতেই পারে যে কোনো দেশ, ব্যক্তি, সংস্থা করে, এটা করবে, সারা পৃথিবীতেই তা করছে, কোথায় করে না? এই দেশের এই উপমহাদেশের রাজনৈতিক দলগুলো ব্রিটিশরা করে দিয়েছে। কংগ্রেস বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, এগুলো সব কারা বানাইছে? এমনকি যে আহলে হাদিস, এগুলো কারা বানাইছে? এগুলো ব্রিটিশরা বানাইছে। তো এগুলো থাকতেই পারে, সহযোগিতা করতেই পারে, এবং করেছে। সারা পৃথিবীতে এটা চলে। কিন্তু যখন আপনি ক্ষমতায় যাবেন, জনগণ যদি আপনাকে পছন্দ না করে, কতদিন আপনাকে রাখা যাবে? কতকাল? 1 বছর, 2 বছর, এরশাদ সবচেয়ে বেশি ছিল 9 বছর জোর করে। তারপর তো তাকে সরে যেতে হয়েছে, সরে যেতে হবে। আর তারেক রহমান 4 মাসেই কি করেছে আপনারা তো দেখেছেন। শেখ হাসিনা তো এমনি ঘোষণা দেয় না আমি আসতেছি, কারণ তিনি বুঝে ফেলেছে এই দেশের জনগণ তো রেডি। আপনি দেখেন 15-20 দিন আগেও রিক্সাওয়ালাদের বলাইলো বাংলাদেশের পত্রিকাগুলো, মিডিয়াগুলো, ভারত দখল করবে, শেখ হাসিনা গালি দেয়। এখন দেখেন মিডিয়া 48 ঘন্টার মধ্যে, শেখ হাসিনা শুধু বলেছেন আমি আসতেছি, 48-72 ঘন্টার মধ্যে মিডিয়া পাঠিয়েছে। এখন মিডিয়া বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল, বলতেছে না? আপনি দেখেন এই গত 48 ঘন্টা রিক্সাওয়ালাদের দেখেন বয়ান দিতেছে না, যে আমরা আগে সিএনজি যারা চালায় তাদের বয়ান দিতেছে, রিক্সাওয়ালাদের বয়ান দিতেছেন। ঠিক মিডিয়া কিন্তু পোল্টি নিয়ে নিতেছে, এইভাবে আস্তে আস্তে টার্ন নিয়ে নেবে। এই প্রথম আলো দেখবেন
কিছুদিন পরে বঙ্গবন্ধুর প্রশংসা শুরু করবে, ডেইলি স্টার দেখবেন শেখ হাসিনার প্রশংসা শুরু করবে, ছাত্রলীগের সাদ্দামের প্রশংসা শুরু করবে, আমাদেরও ঢাকা শুরু করবে। দেখবেন বেশি দিন নাই ঢাকা শুরু করবে। এই ডিসেম্বর মাসের আগেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে আমাদেরকে দেখবেন টিভিতে ডাকবে, আমাদের পত্রিকায় এখন আমাদের কথা ছাপবে, সুর পাল্টে যে 48 ঘন্টায়। আজকের গুলো দেখেন রিক্সাওয়ালা বলতেছে আগেই তো ভালো ছিলাম, কিছু ভাত পাইতাম। একজন বলছে 3 জনের মাদ্রাসার টাকা বেতন দিতে পারতেছি না। কেমনি দিবে এগুলো বলা শুরু করছে না? আগে আমাদের কথা ছাপলে পত্রিকা পুড়ে ফেলতেছে, তো কালের ঘন্টা একটা নিউজ পত্রিকা নাকি পুড়ে ফেলবে, আমাদের কথা টিভিতে তো ডাকে। এটা দেখেন কিছুদিনের মধ্যে টাকা শুরু করবে, ডিসেম্বরের আগে নিশ্চিত থাকেন আপনি। আওয়ামী লীগের লোকজনদের আমাদেরকে টাকা শুরু করবে, কারণ তারা সিমটম পেয়ে গেছেন। তো আজকেই দেখেন রিক্সাওয়ালা সিএনজিওয়ালারা দের নিউজ বাংলাদেশ মিডিয়াগুলো ছাপতেছে, আপনি দেখেন ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। সুর পাল্টে গেছে কিন্তু। আর বারবারই বলেছি যে এই আমি কতবার বহু আগেই বলে আসছি যে এই আমেরিকায় কিন্তু ভারত এবং আওয়ামী লীগের বন্ধু হবেই। ওই যে হরমুজ প্রণালী কি করছে জানছেন তো? শতকরা 20% ট্যাক্স এখন আমেরিকাকে দিতে হবে, ডোনাল্ড ট্রাম্প আজকে ঘোষণা করেছে। যারা বলছেন না আমেরিকা শেষ, আমেরিকা হেরে গেছে, ভারতের বুদ্ধিজীবীরাও বলে আমেরিকা হেরে গেছে, ভারতের সমরবিদেরাও বলে হেরে গেছে, আর বাংলাদেশে তো হেরেই গেছে আমেরিকা। কিন্তু সর্বশেষ খবর জানেন 20% ট্যাক্স আমেরিকারে দিতে হবে। আজকের ঘোষণা, যত যাবে ওইখানে তেলের জাহাজ কে জিতছে এবার, আর তামা করে ফেলছে ইরান। এমনই ডর দেখাইছে যে বাপের জানাজায় পোলা আসে না প্রেসিডেন্ট হওয়ার পরেও, এমনই তবদা লাগাই দিছে। মানে এখন পানি করে লুয়া খাওয়াইতো ইরানের ওই খমেনির পোলারে, আল্লাহ ছাড়া নাকি কারো থেকে ডরে না, বাপের জানাজায় উপস্থিত হয় না, এরকম মরতো। এত বড় বিপ্লবী, এত বড় মানে মুমিন যে কয় আল্লাহ ছাড়া আমরা কারোতে ডরাই না। এই আমেরিকার ইসরায়েলি বেশি ডরায়, বাপের জানাজায় থাকে না। তখন এমন না যে বিদেশে তার জানাজা হইতেছে, নিজের দেশে, সেখানে মোস্তফা খমেনি থাকার মুরদে খোলায় নেই। যাই হোক, অন্য যে প্রসঙ্গে ছিলাম, শেখ হাসিনা অবশ্যই আসবেন। কেন আসবেন? কারণ এই দেশ তার বাপের, এই দেশ তার। আমি আপনাকে বলেছিলাম কিনা যে পৃথিবীতে কেবল একমাত্র মানুষ যে বলতে পারে এটা আমার দেশ এবং আমার বাপের দেশ। আমরা বলতে পারি আমার দেশ, আমাদের দেশ, কিন্তু আমার বাপের দেশ বলতে পারবো না। শেখ হাসিনা তা পারেন। তিনি এই দেশে আসবেন না, কে যে ভাবির পোলারা থাকবে? আওয়ামী লীগ এই দেশে থাকবে না তো সাইদি নিজামির দল থাকবে, আর ছাত্রলীগ কি বসে বসে মোয়া খাবে? আর আওয়ামী লীগ যারা করে বসে বসে কি গল্প করবে? স্বাধীনতা বিরোধী দলের এই দেশে থাকবে, আর আওয়ামী লীগ বুঝি 17 বছর বসে থাকবে আশা করেন? বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির মতো 17 বছর বসে থাকার দল না। বাংলাদেশ ছাত্রলীগ 17 বছর অপেক্ষা করার দল না। শেখ হাসিনা যদি ডিসেম্বর মাসে ডিক্লেয়ার নাও দিতেন, তাও 27 সালে এই সরকার থাকতো না, আর এখন তো আরো থাকবে না। নিশ্চিত থাকেন 27 সালে এই সরকার থাকতেছে না, অন্তত তারেক রহমানের মুসলেকা সরকার থাকতেছে না, এটা লিখে রাখেন আপনারা। এখন বলুন তাহলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? আমি তো বললাম না, দেখেন কে আসে, দেখতে থাকেন ক্ষমতায়। আপনাদের পরিচিত মুখেরাও চলে আসতে পারে ক্ষমতায়, দেখতে থাকেন। আওয়ামী লীগ তো আসবেই, এটা তো কোনোই সন্দেহ নেই, ঠেকাইতে পারবেন আপনি? আমার ভাবির পোলারা যদি এমপি হইতে পারে, যারা মেম্বার হইতে পারে না, সাকি জোনা চাকি যে 5টা ভোট পাবে না, সে যদি উপদেষ্টা পরিষদে যাইতে পারে, এমপি হইতে পারে, তাহলে আওয়ামী লীগের লোক কি করছে আপনারা? আওয়ামী লীগের 5 থেকে 6 কোটি মানুষ আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থক। আপনি সেই দলকে নিষিদ্ধ করে টিকে থাকবেন? এবার বলতেছে বিদেশিদের সহযোগিতা, কোন কোন দেশ শেখ হাসিনাকে সহযোগিতা করবে, এটা তো আপনি এখনই বুঝবেন না। সবই যদি আগেই বুঝে যান তাহলে তো ঠেকাই ফেলবেন। আপনি যদি আগেই জেনে যান যে মেসি কোন দিক থেকে গোলটা শুটটা নিবে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন দিক থেকে হেডটা নিবে, তাহলে তো আপনি যাই নিয়ে গেলেন পেনাল্টি কিকটা ডাইনে মারবে না বায়ে মারবে, এটা যদি আগে জেনে যান তাহলে তো সবই শেষ। দুর্বল গোলকিপার হইলেও তো ঠেকাই দিবেন। তো এগুলো আপনি জানতে পারবেন না। ভারতের কাছে মনে করেন, ভারতের খুব বোকা মনে করেন না? ভারত খুব ধীরে সুস্থে মাটির নিচ দিয়ে, ওই যে গ্রামের বাড়িতে ঘর দেখেছেন, ঘর লেপে যখন দেখবেন মাটির নিচ দিয়ে একটা পোকা যায়, যখন যায় খালি ওই যে শিরশির করে যায়, দাগ হয় আর মাটি ফেটে যায়, পোকা আর দেখা যায় না। আমরা ওটা বলি উৎসিঙ্গে হ্যাঁ, জাহানপুর জেলার লোকজন, গ্রামের লোকজন বলে মাটির নিচ দিয়ে যায় আর দেখা যায়। যাওয়ার পরে যখন সে চলে যায় তখন দেখা যায় দাগ হয়েছে, ডাইনে থেকে বামে গেল, উত্তর থেকে দক্ষিণে গেল, দক্ষিণ থেকে পূর্ব থেকে পশ্চিমে গেল, তার আগে বুঝতে পারেন? তো ভারতকে আপনি বুঝতে পারবেন না। আপনি বুঝেন না যে ভারত সারা পৃথিবী নিয়ে খেলেছে, সে বাংলাদেশ নিয়ে চিন্তা করার তার সময় আছে? শুধু শুধু পাকিস্তানকে নিয়ে পড়ে থাকার তার সময় আছে? ইউরোপীয় ইউনিয়ন তার সাথে চুক্তি করে, অস্ট্রেলিয়া আসে, নিউজিল্যান্ড আসে, জাপান শেষে আইসা বলতেছে আমার বড় ভাই, আমেরিকা আসে, দুবাইয়ের সুলতান উইদাউট নোটিশে চলে আসে, ইরান তারে বলে যে ভাই বাঁচাও, আপনারা যত চাপাই মারেন,
তো সেই ভারতকে আপনি বুঝবেন কি করবে? আমেরিকারও বিশ্বাস করা যায় না। সে সকালে যদি আমার পক্ষে থাকে, বিকালে আপনার পক্ষে। বিকেলে যদি আপনার আমার পক্ষ ছেড়ে দিয়ে আরেকজনের পক্ষে যাবে। আমেরিকার কোনো ট্রাস্ট করতে পারবেন আপনি সে কার পক্ষ নিবে? কিন্তু ভারত এবং রাশিয়া এই ধরনের দেশগুলো তাদের বন্ধু শত্রু পার্মানেন্ট, মোটামুটি পার্মানেন্ট। তারা বন্ধুর প্রতি বন্ধুকে রক্ষা করার জন্য তারা যা ইচ্ছা তাই করবে। আমেরিকার যারা বন্ধু ছিল একটা বেঁচে আছে দেখেন তো দেখি ওই দেশের অবস্থা, পাকিস্তানের অবস্থা দেখেন তো, বিগারিস্তান, আফগানিস্তানের অবস্থা দেখেন তো এখন কি অবস্থা। তো এই তারেক রহমানের পক্ষে থাকলেই আমেরিকা কি তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য আসবে? সে তার নিজের স্বার্থ উদ্ধার করবে। তার স্বার্থ উদ্ধার করা শেষ, তো এখন আর দরকার নেই তো আপনার। ভাঙা কুলাতে যখন ময়লা ফালানোর পর কি কুলাটা কোথায় ফেলেছে? ঢিল মেরে ফেলে দেয় বিভিন্ন জায়গায়। তারেক রহমানের দশা তাই হবে। আপনাকে মনে করেছেন শেখ হাসিনা এমনি ডিক্লেয়ার দিয়েছে শূন্যের উপরে? যদিও জানি যে এই সুযোগে কিছু ধানের মধ্যে সিটা আছে, তার আশেপাশে যত নেতা আছে কিছু কিছু এবার পালাবে, খুব ভালো হবে। মানে যেতটুকু বাদ ছিল, মানে এইবার আরো আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু নেতারাও কিন্তু ধরা খেয়ে গেছে। আওয়ামী লীগের নেতাদেরও কিন্তু আবার প্রমাণ দিতে হবে যে তারা নেত্রী কথায় কি করে। আমি ছাত্রলীগের কিছু পোলাপানের সাথে কথা বলছি, নেতাদের লক্ষণ কিন্তু ভালো না। নেতাদের লক্ষণ বেশি ভালো না, কিন্তু জনগণ সাথে থাকবে। আওয়ামী লীগের অনেকে কিন্তু মনে করে শেখ হাসিনা আসবে না। অদ্ভুত না? কিন্তু আমি নিশ্চিত যে আওয়ামী লীগ না করলেও আমি নিশ্চিত শেখ হাসিনা আসবেন। আমি নিশ্চিত আসবেন, এবং বাংলাদেশে ঝড় তুফান শুরু হয়ে যাবে। মানে রাজনৈতিক ঝড় তুফান, সাইক্লোন শুরু হয়ে যাবে, এটা আমি জানি। কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতা অনেকগুলো তার সাথে আসবেন না, পালায় যাবেন। কোন ভেজালে না পড়ে। যারা ফেসবুকে এসে কথা বলতে পারে না, ফেসবুকে পোস্ট দিতে পারে না শেখ হাসিনার জন্য, তারা তো বিশ্বাস কিভাবে করবে? ছাত্রলীগের অনেক নেতারা চিনি, পোস্ট দিতে সাহস পায় না। সেটা জেলার নেতা হোক, কেন্দ্রীয় নেতা হোক, উপজেলা নেতা, সাহসী পায় না পোস্ট দেওয়ার। তারা তো ভাববে শেখ হাসিনা আসবেন না। কিন্তু যখন ক্ষমতায় থাকবে তখন বিরাট বড় নেতা, তার বাপ এত বড় নেতা, দাদা এত বড় নেতা, কারা করে বাপ দাদা মুক্তিযোদ্ধা দুইটাই, কিন্তু কামের বেলা ঠন 2.5 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের ভাতা নিয়েছে। এর মধ্যে 1 লক্ষ তো ভুয়া, 1.5 লক্ষ তো জেনুইন। 1.5 লক্ষের পরিবারের কয়জন আপনি পোস্ট দিতে দেখেন? ছাত্রলীগের হাইরে সেলফি লিগ বাবারে বাবা, কমিটি, উপকমিটি, সাব কমিটি, আরো কত কমিটি সেলফি লিগ নাই, এখন মাঠে নেই। পোস্ট দেওয়ার মুরদ নাই তাদের, বরং অন্যান্যদের প্রশংসা করবে। খোদ শেখ হাসিনা নিয়ে শেখ হাসিনার ছবি দিয়ে পোস্ট দেখি প্রতিদিন একটা করে, সাহস কত আছে। তাও দিবেন, শুধু ছবি, কথা তো বলার মুরদই নাই। কিন্তু বিরাট বড় নেতা, তখন বিরাট বড় নেতা, আমরা জানি তারা হবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। শেখ হাসিনা কিন্তু আসবেন, তিনি যা বলেন তা তিনি করবেনই। তাকে কেউ ঠেকা রাখতে পারবে না। তিনি যদি মারাও যান তাও আসবেন, তিনি যদি জীবিত থাকেন তাও আসবেন, তিনি আসবেনই। তাকে আসতেই হবে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা, তার না আসার উপায় নেই। কারণ তার কর্মীরা বিপদে, তার কর্মীরা চূড়ান্ত বিপদে। এটাই হচ্ছে একজন নেতার গুণ, যে কর্মীরা যখন বিপদে তিনি আর বসে থাকবেন না। এবং এই দেশের জনগণ বিপদে, এই দেশের অর্থনীতি ধ্বংস, রাজনীতি ধ্বংস, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস, তাই তিনি আর বসে থাকবেন না, বসে থাকতে পারেন না, আসতেই হবে তাকে। আর মোক্ষম সময়ে নেতারা আসে, এটাই স্বাভাবিক। বিপদের সময় তো নেতার কাজ, শুধু তো সুসময়ের জন্য নেতা না। আর তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যারা বলছেন না পালায় গেছে, পলাতক আনতেন, তিনি কিন্তু চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, পারলে এখন তাকে ঠেকান, পারলে এখন ঠেকান। আর যদি শেখ হাসিনা মারা যায়, সেনাবাহিনী যদি আওয়ামী লীগের উপরে গুলি চালায়, ছাত্রলীগের উপরে, নিশ্চিত থাকেন এই সেনাবাহিনীর ভবিষ্যতে খতম হয়ে যাবে। বাংলাদেশের সেনাবাহিনী বিলীন হয়ে যাবে যদি বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের উপরে বা সাধারণ মানুষের উপরে গুলি চালায়। সেনাবাহিনী একদিন বাংলাদেশে থাকবে না। আর ইন্টারন্যাশনাল চাপে তো পড়বে, মিশন আর যে মসমসায় মিশনের ভাতা পাওয়া সব বন্ধ হয়ে যাবে যদি গোলাগুলি শুরু করে, মিশনে যাওয়া বন্ধ হয়ে যাবে। তারা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আওয়ামী লীগের আর্মির ভিতরেও তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ রয়েছে, তারা তো বসে থাকবে না। আওয়ামী লীগের ভিতরেও তো রয়েছে না, আওয়ামী লীগের ভিতরে, আর্মির ভিতরেও তো আওয়ামী লীগের লোক রয়েছে। কম হতে পারে, সংখ্যা অবশ্যই কম, কিন্তু আছে তো, তারাও তো বসে নেই। ওই যে 3 জেনারেলের কথা একদিন রটাইলেন, তারাও তো বসে নেই। ওটা তো বাইরের জেনারেল, ভিতরেও 2-4 জন তো থাকতে পারে। সেনাবাহিনী সবই তো রাজাকার আলবদর হয়ে জানি। যতই আলী, ওমর, বক্কর, ওসমান, ফাতেমা, তারপর আয়সা ব্রিগেড বানান, কোম্পানি বানান, 2-4 জন তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, তারা তো বসে নেই। পুলিশ তো রেডি হয়েই আছে। বাংলাদেশের খেলাটা তো দেখাবে বাংলাদেশের পুলিশ আগামীতে। পুলিশের ইয়ার কি মনে করেন, হাতি যেমন ভোলে না, পুলিশও তেমন ভুলবে না। আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, পুলিশ যদি মায়ের লাং হয় তাও বিশ্বাস করতে নেই। পুলিশের বোধহয় মনে করছেন আপনারা
পুলিশের বোধাই মনে করেন না, যারা মনে করেছেন পুলিশের জ্বালাইছেন, থানা জ্বালাইছেন, উদ্ধার করে ঝুলাই রাখছেন, জ্বালাই দিচ্ছেন, পুড়ে ফেলছেন, মনে করছেন যে পার পেয়ে যাবেন, অত নালি হাতে সেটা না। আওয়ামী লীগ কিছু করুক আর না করুক, পুলিশ পুলিশ দেখবেন আপনাদের কি করে। যারা এগুলো করছেন না, হয়তো তারা পালায় যাবে, তাদের বাপ মা 14 গোষ্ঠী মিলা পালাবে। যে পুলিশকে জ্বালিয়েছে, পুড়িয়েছে, গুলি করেছে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, তাদের বাপ মা বুঝে যাবে, সব একবারে চলে যাবে আমেরিকা, ভিসা নিয়ে বসে আছে যাওয়ার জন্য। দেখতে পারবেন আর কয়দিন পরে খেলাটা। তবে ধরেন হচ্ছে শেখ হাসিনা এই ঘোষণা দিয়ে খুব ভালো কাজ করেছেন। এই 5 মাসে, এই ডিসেম্বর আসার আগে মাঝখানে প্রায় 5 মাস রয়েছে, দেখবেন এর মধ্যে কি কি ঘটে আর কি কি রটে, আর কারা কারা পালায়, কারা কারা থাকে দেখবেন। তো ভাবির পোলারা, শেখ হাসিনা চলে গেলে, হেলিকপ্টারে গেলে তো বলো পালাই গেছে, তো তোমরা যখন পালাই যাবা তখন আমরা কি বলবো? হিজরত করছো, সবের কাম করছো বলবো, তাই না? আর জামাতিরা, বিএনপি মনে করেছিল যে জামাতের সাথে ঐক্য করলে যে তাদের বেজায় ফায়দা হবে, কিন্তু ফায়দা কিন্তু ছুড়াই দিবে জামাত। জামাত এই তালাই ছিল যে বিএনপি নামক সংগঠনটাকে ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিয়ে তারা বিরোধী দলে থাকবে সারা জীবন। এই প্ল্যানই তারা আগাচ্ছে এবং এখনো ওই কাজই করতেছে। বিএনপির অর্ধেক তো জামাতি, বিএনপির অর্ধেক লোক তো জামাতি। আওয়ামী লীগেই 10-20-15-20% জামাত হয়ে গেছে, আর তো বিএনপি, বিএনপি তো অর্ধেক সরাসরি জামাত। তারপরে 50% যে আছে সেটাও জামাতের কোলে উঠে বসে আছে কিনা কিভাবে জানলেন? জামাত এটাই চাচ্ছিল, জামাত লাভবান হয়েছে। আর যারা চিঙ্কুমাম আছেন খুব ফাল পারছিলেন যে শেখ হাসিনা চলে গেলে নাচবেন, হারমোনিয়াম দেখ গান গাইবেন, গান গাওয়া বাড়াইছে না এখন, উদিসির দোকান আগুন লাগাইছে না। রাজনৈতিক শক্তি যদি আপনার না থাকে, কোনো সাংস্কৃতিক চর্চা আপনি করতে পারবেন না, প্রশ্নই আসে না। আগে রাজনৈতিক শক্তি থাকে। অনেকেই বলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে গিয়ে আমরা মৌলবাদ উত্থান, জিনা শোনার চান। আপনাকে রাজনৈতিক ক্ষমতাই আপনার নাই, আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ড করবেন কেমন? আপনি সিনেমা হল নাই দেশে, 1200 সিনেমা হল ছিল, এখন 120টা আছে কিনা সন্দেহ। যাত্রা নাই, নাটক নাই, গান নাই, বাদ্য নাই। এখন গান গেলে আপনি, আগে হাটে ঘাটে মাঠে দেখতাম বয়াতিরা গান গাইতো, এখন পান আপনি খুঁজে ধরে চুল কাটে দেয়, দোতরা ভেঙে ফেলে, গান গাইতে দেয় না। ওয়াজ বাসে, এখন ওয়াজ বাজে, আগে বাসে শুনতাম গান, এখন বাজে ওয়াজ। আরে ভাই, মডেল মসজিদ আওয়ামী লীগের বানানো, মডেল মসজিদে সাইদির ওয়াজ বাজে, আমার সরিষাবাড়ি এলাকায় বাজছে 45 মিনিট। তারপর আমি কি করে, শুরু হতেই 10 মিনিটের সময় আমার ফোন দিয়েছে, 45 মিনিট সাইদির ওয়াজ বেজেছে আমাদের সরিষাবাড়ির মডেল মসজিদে, আপনি জানেন? জামাত এরকম শিয়ানা। যাই হোক, বিএনপিকে খেয়ে ফেলবে অজগরের মতো। ওই চিঙ্কু বামের বাংলাদেশে 2024 5 আগস্টে বাম রাজনীতির কবর হয়ে গেছে, শেষ। বাংলাদেশে আর বাম রাজনীতি কোনোদিন বিন্দু মাত্র যাওয়া ছিল, এখন মাইনাসে যায়। আগে তো একটু 1-2% ছিল, মানে প্লাসে ছিল, এবার মাইনাসে যাবে ধীরে ধীরে, আর কোনোদিনই দাঁড়াবে না। কোনোদিন আর আওয়ামী লীগে দাঁড়াইতে দিবে না। দিবে আপনাদের, বহুত ফাতরামি করছেন আওয়ামী লীগে, ছিটতে পারবেন না। মুরগির পশম, নিজেরা একেবারে কত কিছু ফোড়ানি দেখেন, সানলাই কুইতার নাম বাগা। সারা দুনিয়া, সারা বাংলাদেশে 2000 লোক, তা চাপা কি এখানে? সারাদিন শেখ হাসিনার বিরুদ্ধে বয়ান, সারাদিন বঙ্গবন্ধুর বিরুদ্ধে, সারাদিন ছাত্রলীগের বিরুদ্ধে বয়ান, সারা বাংলাদেশে তার নাই 2000 লোক। ওই চাপাতে দেশ চলে না, দেখতে পারবেন। ডিসেম্বরে দেখেন খেলা জমে গেছে। তবে বাংলাদেশে তিনি এই ঘোষণা দেওয়ার পরে 1 টাকা বিনিয়োগ হবে না এই দেশে, এই 6 মাস অন্তত হবে না, আর হবেই না এই দেশে বিনিয়োগ। কেউ বিদেশি বিনিয়োগ কোনোদিনই আসবে না, দেশেই কেউ বিনিয়োগ করবে না। আর প্রত্যেক মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ। তাই শেখ হাসিনার সম্ভাবনা রয়েছে, এবং সম্ভাবনা, তিনি তো আসবেনই, কোনো সন্দেহ নেই। এবং আপনি তাকে ঠেকাইতে পারবেন না, সেনাবাহিনী দিয়েও না, রাজনৈতিক ভাবেও না, কোনোভাবে ঠেকাইতে পারবেন না। মার্কিনী যারা আছে তারা বাংলাদেশে এক ধরনের কন্ট্রোলের মধ্যে রেখেছে বাংলাদেশকে। তাদের তাদের অনুমতি ছাড়া তারেক রহমান সাহেব দেশে ফেরত আসতে পারতেন না। আর সেটাকে কিন্তু একভাবে ব্যাক করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো দুজনেই কিন্তু স্টেক হোল্ডার্স এখানে। তো এই দুটো দেশের যদি কোনো ধরনের অ্যাপ্রুভাল না থাকে, তাহলে কি এটা করতে পারে? তো আমার মনে হয় ওভার দ্য নেক্সট ফিউ মান্থস অনেক ধরনের ডিপ্লোম্যাটিক এফার্টস হয়তো চালু হতে পারে, যেটা আর কি উইল পেভ দ্য ওয়ে ফর, হোপফুলি পেভ দ্য ওয়ে ফর শেখ হাসিনা's রিটার্ন আর কি। করেছে সংসদে আইনমন্ত্রী বলেছেন যে তিনি যদি আসেন, বর্ডার ক্রস করার সঙ্গে সঙ্গে তিনি অ্যারেস্ট হবেন। শেখ হাসিনা বলেছেন তিনি আত্মসমর্পণ করতে চান। আমি সার্বিক বিষয়ে আপনার কাছে কি মনে হয়, কোন দিক যাচ্ছে, এটার রাজনৈতিক তাৎপর্য কি, এই বিষয়গুলো একটু আপনার কাছ থেকে জানতে চাই, জনাব চন্দন নন্দী। পুনিয়া ভাই, যেটা দেখে মনে হচ্ছে লাস্ট মাস 3 ধরে
এটা ওনার বোধহয় সেকেন্ড বা থার্ড টাইম উনি বলেছেন যে উনি বাংলাদেশে ফিরবেন। এইবার তো এর আগেও ওই টাইমস অফ বাংলাদেশ বলে একটি পত্রিকা আছে, ওরাও লিখেছিল, একটা স্টোরি করেছিল, তারপরে আমাদের এখান থেকেও স্টোরি বেরিয়েছে, তারপরে শেষ পর্যন্ত রয়টার্স এর স্টোরিটা বেরোবার পর বেশ হইচই একটা হয়েছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে বটেই। তো এটা নিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মানে ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে গতকাল এটা নিয়ে রিয়াকশনও হয়েছে, প্রশ্ন করা হয়েছিল স্পোক্স পার্সন মিস্টার রণদীপ জয়সওয়ালকে। তো যেটা মনে হচ্ছে যে আমি কথা বলে যা বুঝছি আর কি, উনি শেখ হাসিনা বলেছিলেন যে উনি এবং ওনার কিছু মন্ত্রী বা সিনিয়র নেতারা ফিরবেন আর কি ডিসেম্বর মাসে। এখন স্পেকুলেশন ইমিডিয়েটলি চালু হয়ে গেল যে উনি কি আদৌ ফিরতে পারবেন, ওনার কি সেই পজিশন বা সেই ধরনের আইনের যে ব্যবস্থা এই মুহূর্তে বাংলাদেশে আছে তার ভিত্তিতে, এবং যে পলিটিক্যাল পার্টি, রুলিং পার্টি যে আছে, তারা কি আসতে দেবে, বা এটা কি একটা রিয়ালিস্টিক অবজেক্টিভ কিনা। এখন এটা নিয়ে ওপিনিয়ন ডিভাইডেড। আমার মনে হয় যে এইবার যেটা উনি বলেছেন এটা অনেক বেশি জোর দিয়ে বলেছেন উনি, তার মানে সামথিং ইজ কুকিং। সেটা আলটিমেটলি রিয়ালিস্টিক একটা জায়গায় যাবে কিনা সেটা বলা মুশকিল, কিন্তু এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে যে সামথিং ইজ কুকিং। আওয়ামী লীগের অনেক নেতারাই হয়তো জানেন না ডিটেলস, আমরাও জানি না, কিন্তু যেটা বোঝা যাচ্ছে উনি জোর দিয়ে বলছেন, তাতে বোঝা যাচ্ছে যে উনি হয়তো একটা অ্যাটেম্প্ট নিতে পারেন। এখন সেই অ্যাটেম্পটা ফ্রুটফুল হবে কিনা সেটা আমাদের আগামী কিছু মাসে দেখতে হবে। সার্টেনলি আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে তো বোঝাই যাবে অনেকখানি। বাট এটার একটা ইমপ্লিকেশন আছে, এটার একটা সাইড আছে, যে উনি এত বড় একটা জোর দিয়ে বলবেন আর সেটা ভারত সরকার জানবে না, বা ভারত সরকারকে আলাদা রেখে বলা হবে, সেটাও একটু বিশ্বাসের বাইরে। উনি আফটার অল এখানে ভারতে গেস্ট হিসেবে আছেন, আনডিসক্লোজড লোকেশনে আছেন, whereas এইটুকু বোঝা যাচ্ছে যে উনি কিন্তু রেগুলারলি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এবং অন্যান্য যারা ইনফ্লুয়েন্সিয়াল কর্মীরা আছেন তাদের সঙ্গে কিন্তু উনি রেগুলারলি যোগাযোগ রাখছেন। আমরা জানি যে ওনার এই বক্তব্যটার পরের দিন উনি কয়েকজন বাংলাদেশি নাগরিকদের সঙ্গে দেখা করেছিলেন দিল্লিতেই। তারা নানান দেশের, অন্যান্য দেশ থেকে যারা যেখানে আছেন সেখান থেকে এখানে জড়ো হয়েছিলেন, উনি দেখা করেছেন। এখন নিশ্চয়ই তারা এই একই প্রশ্ন করে থাকবেন ওনাকে, যে উনি কি কমপ্লিটলি রেজলিউট ওনার এই ডিসিশন নিয়ে যে উনি ডিসেম্বরে ফিরবেন। আই এম শিওর, আমার তাদের সঙ্গে কারোর সঙ্গে কথা হয়নি, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে রয়টার্সকে দেওয়া স্টেটমেন্ট বলা হচ্ছে যে এটা নাকি টেলিফোনিক ইন্টারভিউ ছিল। হ্যাঁ, অনেকগুলো গ্যাপ আছে এই ইন্টারভিউতে, বা ইন্টারভিউর সঙ্গে যে প্রশ্নগুলো আর তার সঙ্গে যে উত্তরগুলো রয়টার্স পেয়েছে। কেন কিনা অবভিয়াস কোয়েশ্চেন যদি হতো, যদি ডিসেম্বরে, যখন উনি বলেছেন ডিসেম্বরে আসবেন, ফেরত যাবেন, তার সঙ্গে একটা অবভিয়াস কোয়েশ্চেন রয়টার্সের জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু সেটা করেন। তার থেকে মানে সেটা হলো যে কিভাবে, এখানে তো অনেকগুলো স্টেক হোল্ডার্সরা আছে, এখানে বিএনপির গভর্নমেন্ট আছে পাওয়ারে, এখন ভারত আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে। তো সেখানে এটা তাহলে কিভাবে এটা কার্যকরী হবে, বা কি করে এটা একটা রিয়ালিস্টিক জায়গায় পৌঁছবে।
ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কি পজিশন থাকবে এখানে। তো এই জিনিসগুলো অত্যন্ত জটিল, অলদো এগুলো সার্টেনলি ইন্টারেস্টিং, যে এখানে যদি আহ, ভারতের মাটির থেকে উনি এটা বলছেন আর ভারতের সরকার রিয়াক্ট করেছে, কি রিয়াক্ট করেছে সেটা আমরা একটু পরেই আসবো। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে দের ইজ সামথিং অ্যাফুট, কিছু একটা জায়গায় হয়তো যাচ্ছে, সেটা ডিটেলস আমরা জানি না, বাট উই ক্যান সেন্স যে একটা হয়তো সিচুয়েশন এমন তৈরি হতে পারে বাংলাদেশে, যেটাকে কেন্দ্র করে ওনার যাওয়াটা, উনি অ্যাটলিস্ট একটা অ্যাটেম্প নেবেন। এখন সেটা কিভাবে উনি আসবেন, স্থলপথে যাবেন না বাই এয়ার যাবেন? উনি তো এসেছিলেন দিল্লিতে বাই এয়ার, বাংলাদেশ সরকারেরই একটা C-130 এয়ারক্রাফটে উনি এসেছিলেন। এখন ভারতীয় কোনো প্লেন ইউজ হবে কি ওনাকে ফেরত যেতে, নাকি বাংলাদেশের প্লেন আসবে ওনাকে ফেরত নিয়ে যেতে, সেটা আমাদের দেখতে হবে। পলিটিক্যালি বিএনপি রিয়াক্ট করেছে, আপনি একটু আগে বললেন আইনমন্ত্রী এটা নিয়ে রিয়াক্ট করেছেন। উনি বলেছেন যে উনি যদি আসেন তাকে তাহলে অ্যারেস্ট করা হবে এবং তার যে পেন্ডিং রায় আছে আইসিটির, সেটা বাংলাদেশের সেটা কার্যকর করা হবে আর কি, ইমপ্লিমেন্ট করা হবে। কিন্তু এখানে আগামী 3-4 মাসে কত জল বয়ে যায় সেটা আমাদের দেখতে হবে। সেটা আমরা এখনই কিছু বলতে পারবো না, কেন কিনা এই জিনিসটা যদি কেউ জেনে থাকে, এটা শুধু শেখ হাসিনাই জানবেন যে উনি সত্যি কি ডিসেম্বরে ফিরবেন কিনা। উনি যখন বলেছেন তার মানে উনি এটা চেষ্টা করবেন এটাকে একটা রিয়েলিস্টিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এখন উই হ্যাভ টু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ যে এইটা আগামী দিনগুলোতে কিভাবে আনফোল্ড করে। এর সঙ্গে জড়িত হচ্ছে যে গতকাল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যে স্পোকসপারসন মিস্টার রণধীর জয়সওয়াল, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আর উনি কিন্তু ওই বলেছেন যে যেই জায়গাতে ভারত ছিল সেই জায়গাতেই কিন্তু এখনো ব্যাপারটা আছে। তার সঙ্গে উনি এক্সট্রাডিশনের কথা বলেছেন, কিন্তু এক্সট্রাডিশনের কথাটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে দেখছে ভারত আর কি। কিন্তু তার প্রথম পার্টটা যেটা ছিল যে the matter stands as it is as earlier, তার মানে এর আগে ভারত বলেছিল, অনেকেরই খেয়াল থাকবে যে আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন এস জয়শঙ্কর, উনি একবার অন রেকর্ড ক্যামেরাতে বলেছিলেন উনি নিজের ইচ্ছায় এসছেন, এখন উনি কবে ফিরবেন সেটা ওনার ইচ্ছায় উনি ফিরতে পারেন। এটা একটা ডিপ্লোম্যাটিক উত্তর দেওয়া হয়েছিল। তার থেকে বোঝা যাচ্ছে যে ভারত হয়তো বাধা না দিতে পারে ওনার বাংলাদেশে ফিরে যাওয়া নিয়ে, কিন্তু এর সঙ্গে কি ধরনের বাইল্যাটারাল রিলেশনশিপটা কত ইম্প্যাক্ট করবে সেটা আমাদের দেখতে হবে। আফটার অল ভারত কিন্তু তারেক রহমান সাহেবের ফেরাটা ওয়েলকাম করেছিলেন। সবার মনে থাকবে যে জয়শঙ্কর সাহেব গিয়েছিলেন ঢাকাতে, উনি যখন ফিরলেন এবং উনি যখন প্রাইম মিনিস্টার হতে যাচ্ছিলেন, তারপরে আমাদের পার্লামেন্টের স্পিকার মিস্টার ওম বিড়লা উনিও গিয়েছিলেন ওনার ফর্মাল সোয়ারিং ইন এর সময়। তো এর থেকে এখন আমাদের দেখতে হবে যে বাংলাদেশের তরফ থেকে কি কোনো এমন স্টেপ নেবে যদি এটা ঘটে, আর তার সঙ্গে বাইল্যাটারাল রিলেশনটা কি এফেক্ট হতে পারে। অলরেডি আমরা দেখছি গত 1-1.5 মাসে যে একটা জায়গায় এসে কিন্তু এই বাইল্যাটারাল রিলেশনশিপটা থেমে গেছে।
তারেক রহমান সাহেবের প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়াতে একদিন থাকার পর উনি চায়নায় চলে যান। আহ, আর তারপর থেকে কিন্তু ভারতীয় কলামিস্টরাও লিখেছে যে আমাদের যে হাই কমিশনার নতুন ঢাকায় গিয়েছেন মিস্টার দীনেশ ত্রিবেদী, উনি নিজের ফর্মালি তার ক্রেডেনশিয়ালস পেশ করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। আর উনি কিন্তু প্রাইম মিনিস্টার তারেক রহমানের সঙ্গে দেখা করার রিকোয়েস্ট অফিসিয়ালি জানানো হয়েছে, সেটা কিন্তু এখন অব্দি কোনো গ্রিন সিগন্যাল দেয়নি প্রাইম মিনিস্টার তারেক রহমানের অফিস থেকে আর কি। তার থেকে বোঝা যাচ্ছে যে there is একটা কোথাও একটা হিচ হয়েছে। সেটা কি তারেক রহমান সাহেবের চায়না যাওয়ার ভিজিটের জন্যে, নাকি আরো অন্যান্য অনেক কিছু ইস্যুস থেকে থাকতে পারে তার জন্যে। কিন্তু সার্টেনলি যেই যেই সুরটা আমরা গোড়ার দিকে দেখেছিলাম, কোথাও একটা মনে হচ্ছে সেই সুরটা হয়তো কাটছে বা কেটে গেছে। উই হোপ এই জায়গাটা রিস্টোর করা যেতে পারে বা রিপেয়ার করা যেতে পারে, কেন কি না এই বাইল্যাটারাল রিলেশন যাতে অফ ট্র্যাক না হয়, যাতে কি সম্পর্কের মধ্যে কোনো ধরনের টেনশন না ক্রিপিং করে, সেটা আমার মনে হয় দুটো দল হয়তো দেখবে। কিন্তু শেখ হাসিনার ব্যাপারটা যদি উনি একটা অ্যাটেম্প্ট নেন যাওয়ার জন্য, তাহলে হয়তো একটা প্রবলেমেটিক জায়গায় চলে যেতে পারে, যদি না বিএনপি গভর্নমেন্ট সেই জায়গাটা রেটরিককে বাদ দিয়ে, পার্টির অন্যান্য মন্ত্রীরা আছেন, দলের নেতারা আছেন, তাদের রেটরিকটাকে বাদ দিয়ে কিন্তু রিয়ালিস্টিক্যালি ওনাদের হয়তো সেটা সেই জায়গাটা তৈরি হতে পারে যেখানে তারেক রহমান সাহেবের গভর্নমেন্ট ইনক্লুসিভ পলিটিক্যাল একটা জায়গা তৈরি করার জন্য আওয়ামী লীগকে ফেরত দিতে পারে। বাট এর মধ্যে অনেক ধরনের কমপ্লিকেশনস আছে, লিগাল কমপ্লিকেশনস আছে, কেন কিনা এক ধরনের সেন্টেন্স অলরেডি পাস করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার কিছু সিনিয়র মন্ত্রীদের বিরুদ্ধে। তো এই জিনিসগুলো কিভাবে ওভারকাম হবে, যদি আদৌ হয় সেগুলো ওভারকাম, তাহলে কি হতে পারে আগামী দিনে, সেটা আমাদের দেখতে হবে। দাদা, আপনার আলোচনার পরে আমার বিশেষ তেমন কোনো প্রশ্ন নেই। আমি দুইটা ব্যাপার একটু ক্লিয়ারিফিকেশন চাই। সেটা হলো যে আপনি কি মনে করছেন তাহলে যা ঘটবে পুরোটা ইন্ডিয়ান গভর্নমেন্টের কনসার্নেই ঘটবে? নিশ্চয়ই, শুধু ইন্ডিয়ান গভর্নমেন্ট না, এখানে মার্কিনি গভর্নমেন্টের একটা রোল থাকবেই। সেটা আমরা হয়তো ওপেনলি কিছু দেখতে পারবো না, যেইভাবে কেন কিনা এখানে। আর শেখ হাসিনা আরেকটা কথা বলেছেন যে উনি এটা একা ফিরবেন না, উনি বলেছেন যে তার দলের অন্যান্য নেতা কর্মীদেরকে নিয়েও ফিরবেন। সেটা কি বাস্তবসম্মত মনে হচ্ছে আপনার কাছে? ও তার নেতা কর্মীরা কি? এটা একটু কমপ্লিকেটেড জায়গা, সেজন্য আমি বললাম অনেকগুলো লিগাল ইস্যুজ অ্যারাইজ করবে। কেন কিনা দেখুন, আওয়ামী লীগের অনেক কর্মীরা এখান থেকে কিন্তু, যেটা আমি জানি আর কি, ফেরত গেছে বাংলাদেশে। কয়েকজনকে বেলে ছাড়া হয়েছে, কিন্তু আরো অনেক আছে ইনফ্লুয়েন্সিয়াল নেতারা, সিনিয়র নেতারা, যারা এখনো জেলে আছে। তো এদের নিয়ে কিন্তু কোনো ধরনের ফাস্ট ট্র্যাক লিগাল ইয়েতে যাচ্ছে না এই সরকার এখনো, যে তাদের নিয়ে কি করবে। তারপরে যারা ভারতে আছে তাদের অনেকের বিরুদ্ধে অত্যন্ত স্ট্রং এবং অত্যন্ত গুরুতর অভিযোগ পর আর কি তাদের বিরুদ্ধে তাদেরও সেন্টেন্স করেছে আইসিপি। তো এই জিনিসগুলো ইন টোটালিটি, ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসগুলো কি ইন টোটালিটি দেখবে, নাকি মানে উনি ফেরত গেলেন, উনি নিজে বলেছেন, শেখ হাসিনা নিজে বলেছেন যে উনি সারেন্ডার করবেন,
ওনাদের কিন্তু বাকি নেতারা যাদের বিরুদ্ধে অনেক ধরনের চার্জেস আছে, অ্যালিগেশনস আছে, কিছু কিছু ক্ষেত্রে সেগুলো আইসিটিতে সেগুলো নিয়ে মানে ট্রায়ালে ছিল তারা। হ্যাঁ, এখন অনেকে এইটা আর্গিউ করতে পারে যে জুডিশিয়াল সিস্টেমটাই তো ওয়াজ ব্রোকেন, সেটা কিসের ভিত্তিতে তাহলে মানে এই 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 ধরনের সেন্টেন্সিং এগুলো তো কোনো ভিত্তি হয় না কেন কিনা সেগুলোর পেছনে যে এভিডেন্স লাগে, যেটাকে আমরা বলি এই এই সেন্টেন্স গুলো কি ব্যাড ইন ল নাকি এই সেন্টেন্স গুলোকে মেনে নেওয়া হবে আর তার ভিত্তিতে সেগুলো নিয়ে নেগোসিয়েশন হতে পারে। যে এই যে মৃত্যুদণ্ডের ব্যাপারগুলো রয়েছে, কোন ভদ্র সমাজে আজকাল মৃত্যুদণ্ড দেওয়া হয় না আর কি, ওয়েস্টে তো দেওয়া হয়ই না। আমাদের এইদিকে সাউথ এশিয়াতে এখনো মৃত্যুদণ্ডের ব্যাপারটা আছে, বাট আবার বললাম তো যে এভিডেন্স গুলো কি মানে আমার মনে হয় এভিডেন্স গুলো খুবই ফ্রিভেলাস, খুবই ঠুনকো, আর তার ভিত্তিতে ডেথ সেন্টেন্স দেওয়াটা কতটুকু জাস্টিফাইড সেগুলো ম্যাটার অফ ল। তো অবভিয়াসলি আগামী দিনগুলোতে এই জিনিসগুলো নিশ্চয়ই কোথাও না কোথাও এগুলো ফিগার করবে যে বাকি নেতারা কি তাহলে যদি তারা কি ভয় পাবে ফেরত যেতে। তো এই একটা এনভায়রনমেন্ট যদি তৈরি না করে তারেক রহমান সাহেব, তাহলে কিন্তু এই কনফ্লিক্টটা যে সার্কুলার কনফ্লিক্ট হয়েই আসছে বাংলাদেশের ইতিহাসে, সেটা কিন্তু চলতে থাকবে। এটা একটা জায়গায় এসে কিন্তু থামা উচিত আমার মনে হয়। আমি এর আগেও বলেছি যে নর্মাল পলিটিক্স এ ফিরতে হবে বাংলাদেশকে, আর তার জন্য ইনক্লুসিভ পলিটিক্স এর দিকেই যেতে হবে বাংলাদেশকে। এটার মানে তা না যে যে নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অ্যালিগেশন আছে বা কোর্টে কিছু কিছু জায়গায় হয়তো সেগুলো দাঁড় করানো হয়েছে, সেগুলোকে বাদ দিয়ে তো আর হয় না। আমার মনে হয় যে সেগুলোকে কনসিডার করার পরেই কিন্তু একটা জায়গায় আসতে পারে ব্যাপারটা। তো কমপ্লিকেশনস আছে, সেগুলো কিভাবে ওভারকাম করবে সেটা দেখতে হবে আমাদের, যদি আদৌ তারেক রহমান সাহেব আর বিএনপি এই কনফ্লিক্টটাকে রিজলভ করতে চান। তো আমরা এর মধ্যে দেখলাম যে জাতীয় সংসদের স্পিকার মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত এবং যিনি মুক্তিযোদ্ধা হিসেবে সবার কাছে এক ধরনের একটা আলাদা ধরনের একটা সম্মান পেতেন আগে, এবং তিনি বিভিন্ন সময় কথা বলতেন। তিনি একটি রাজনৈতিক দলে থাকলেও তিনি মাঝে মধ্যেই বঙ্গবন্ধু নিয়ে কথা বলতেন, এবং সেই বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলা মানে বিএনপি তার রাজনৈতিক দলের চেয়েও মাঝে মধ্যে আলাদা করে বলতেন যে বঙ্গবন্ধুর নেতৃত্বে তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তার ডাকে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা বঙ্গবন্ধুই দিয়েছিলেন। এই কথাগুলো কিন্তু এর আগে বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন, এমনকি মেইন স্ট্রিমের গণমাধ্যমে আগের ইন্টারভিউ গুলো যদি কেউ আপনারা শুনেন সেখানে পাবেন। তো হঠাৎ করেই তিনি স্পিকারের চেয়ারে বসে এখন তিনি রীতিমতো বঙ্গবন্ধুর অবদানকে, মুক্তিযুদ্ধের অবদানকে খাটো করছেন এবং তাকে যতভাবে অসম্মান করা যায় সেটি করছেন। পাশাপাশি তিনি রীতিমতো অস্বীকার করছেন যে বঙ্গবন্ধু আসলে পাকিস্তান ভাঙতে চাননি, তিনি মুক্তিযুদ্ধ চাননি, স্বাধীনতা চাননি। এই কথাগুলো বলার পরেই প্রশ্নটি এসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাইলে এখন কি তিনি বঙ্গবন্ধুর দেয়া যে খেতাবটি বীর বিক্রম তিনি যে ব্যবহার করছেন সেই খেতাবটিও কি তিনি আসলে প্রত্যাহার করে নেবেন, মানে সেটা কি তিনি ফেলে দিবেন কিনা, ফিরিয়ে দিবেন কিনা, এমন প্রশ্ন সামনে এসছে। জানার চেষ্টা করব। আমার সঙ্গে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী। আমি যে ভূমিকায় কথাগুলো বললাম আপনি শুনেছেন, এবং আপনি নিজেও আপনার ভেরিফাইড ফেসবুকে এগুলো নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। আপনি যদি একটু বলেন তাইলে এই যে মেজর হাফিজ তিনি যে স্পিকারের চেয়ারে বসে এখন যে কথাগুলো বলছেন, তার কি এখন নীতি নৈতিকতার জায়গা থেকে তাহলে বঙ্গবন্ধুর দেয়া উপাধি, খেতাব কিংবা যত সম্মাননা সেগুলো তার ফিরিয়ে দেওয়া উচিত কিনা? না, এটা আপনি ঠিকই বলছেন। উনি বাংলাদেশের একটা সংসদে যখন স্পিকার থাকেন, তো আমরা দেখি স্পিকার যখন হয় তারা কিন্তু পাবলিকলি এইসব পলিটিক্যাল বিষয়ে, বিভিন্ন বিষয়ে তারা কথা কম বলেন। তারা কিন্তু একটা মোটামুটি একটা মানে অন্তরালে চলে যান।
তারা বিভিন্ন সভা সেমিনার ছাড়া এইসবগুলাতে তারা কথা বলেন না। কিন্তু হাফিজ সাহেব প্রথমে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হইলো, তারপরে উনি হঠাৎ করে তাকে দেখা হলো স্পিকার বানানো হলো। স্পিকার বানানোর পরে ওনার মুখে দিয়ে খুই ফোটা শুরু হলো। খুই ফোটা মানে কি? মুক্তিযোদ্ধাকে আন্ডারমাইন করা, বঙ্গবন্ধুকে আন্ডারমাইন করা, মুক্তিযুদ্ধের ঘোষণাকে ছোট করা, সবকিছু উনি নাকি জিয়াউর রহমানের ঘোষণা শুনে মুক্তিযুদ্ধ গেছেন। আপনি আপনি যথার্থই বলছেন, কয়দিন আগেও, বেশি দিন হয় নাই, এই যে ইলেকশনের আগেও উনি কতগুলা আপনার গণমাধ্যমের সামনে বঙ্গবন্ধুর কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে উনি আপনার স্মরণ করছেন। আপনার মনে আছে, আপনি তো সাংবাদিকতার সাথে জড়িত আছেন, জেনারেল জিয়াউর রহমান সাহেব 1974 সালে বিচিত্রা একটা আর্টিকেল লিখছেন। সেইখানে আর্টিকেলে উনি কয়েকবারই বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে আপনার বর্ণনা করছেন, এবং উনি বলছেন যে 7ই মার্চের ভাষণে ওনারা একটা গ্রিন সিগন্যাল পেয়ে যান ইয়ার জন্য। তারপরে আপনি স্বাধীনতার ঘোষণা নিয়ে আপনি কথা বলেন। স্বাধীনতার ঘোষণা আমরা তো সব যারা মুক্তিযুদ্ধে ছিলাম, আমরা তো সবাই স্বাধীনতা চেয়েছি, কিন্তু প্রশ্ন ঘোষণা দেওয়ার অধিকারটা কার ছিল? জনগণ কাকে সেই অধিকারটা দিয়েছে? সেই অধিকারটা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1970 সালে যে নির্বাচন হয়, বাংলাদেশের 75% মানুষ মানে নিরঙ্কুশভাবে বঙ্গবন্ধুর পক্ষে রায় দিয়েছেন। তো সুতরাং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যদি কিছু বলার থাকে, একমাত্র অধিকার হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এবং সেটা উনি 25শে মার্চের রাত্রে, কারণ আমরা বঙ্গবন্ধু ছিলেন পুরা পাকিস্তানের একটা আপনার সংখ্যাগরিষ্ঠ দল, ওনারই মানে সরকার গঠন করার কথা। নির্বাচনের ফলাফল ঘোষণার পরে ইয়ে খান ওনাকে আপনার হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে নেক্সট প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে আপনার করছিলেন, আপনাকে মানে উচ্চারণ করছিলেন যে ইউ আর গোয়িং টু বি মিস্টার প্রাইম মিনিস্টার। তারপরে ওনাদের মানে ষড়যন্ত্র শুরু হয়ে যাওয়ার পরে তারা মানে আলোচনার নামে বাংলাদেশে তারা আমাদের ঢাকাতে আসলেন, ইয়াহিয়া খান আসলেন, ভুট্টো সাহেব আসলেন, আলোচনা তারা একটা প্রহসন করলেন, এদিকে দিয়ে তারা সেনাবাহিনী মানে তাদের সেনা শক্তি বাড়ালেন, অস্ত্র আনলেন, এবং 25শে মার্চের রাত্রে বঙ্গবন্ধু জানতেন যে তারা এই কাজগুলা করতেছে, কিন্তু উনি 7ই মার্চে অনেকে বলে স্বাধীনতা ঘোষণা করেন। আসলে তো আমাদের কাছে, আমরা যারা সেদিন 7ই মার্চের মানে ইয়েতে ছিলাম, রেসকোর্স ময়দানে ছিলাম, আমরা কিন্তু বঙ্গবন্ধুর কণ্ঠে সেদিনই মনে করছি এটাই আমাদের স্বাধীনতা ঘোষণা। কারণ উনি পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে ওই সময় এই কথাটা বলেন নাই, এটা কৌশলগত কারণে, কিন্তু উনি যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, ঘরে ঘরে দুর্গ করে তোলো, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, বাকি আর কি রইল? বাকি কিছু ছিল? এটা হইলো কৌশলগত একটা ঘোষণা। তারপরে প্রকৃত ঘোষণা দিলেন কবে? 25শে মার্চের রাত্রে, যখন ওরা আমাদের উপর আক্রমণ করলো। আমরা কিন্তু আক্রমণকারী না, আমরা আক্রান্ত হলে আমাদের সেলফ ডিফেন্সের মানে আপনাদের দরকার আছে। তখন বঙ্গবন্ধু সেখানে ওয়্যারলেসের মাধ্যমে সেটা সারা আপনার বিশ্বর নানান ইথারে আপনার মানে গণমাধ্যমে এর পরের দিনে বহু জায়গায় আসছে যে ইস্ট পাকিস্তানের লিডার শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করছে ইস্ট পাকিস্তানকে, বা তখন তার বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করছে। তো এগুলো তো প্রমাণিত সত্য। আপনি হচ্ছেন কি, না, এইটা কিন্তু মেজর হাফিজের বইতেও আগে আছে, ওনার কিন্তু যে বইতেও উনি এই কথাগুলো লিখেছেন, কারণ উনি তখন আরবিতে ছিলেন। আপনারা ধরেন না আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কালুরঘাটে যে ঘোষণাটা করেছেন, এটাকে তো আমরা আন্ডারমাইন করি না। ওই সময় এইটুকুর দরকার ছিল। ওইটাতে ওই ঘোষণার পরে আপনার যে সকল বেঙ্গল রেজিমেন্টের বা সেনাবাহিনীর লোকজন অবসরপ্রাপ্ত বা যারা ছুটিতে ছিল বা যারা বিভিন্ন মানে আপনার বাহিনীতে কাজ করতো, তাদের মধ্যে একটা সৃষ্টি হয়েছে যে আমাদের বেঙ্গল রেজিমেন্টের আমাদের বাঙালি সৈন্যরা কিন্তু যুদ্ধে গেছে, সুতরাং আমাদেরকে যুদ্ধে যেতে হবে। তো এখন ওইটাকে যদি আপনি বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার সাথে নিয়ে আসেন, তখন হয় কি আপনার যে ওনার যে কাজটা আছে এটাকে ছোট হয়ে যায়। এটাকে আপনি আপনি জিয়াউর রহমান সাহেব আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন, আপনি বীরোত্তম। হাফিজ সাহেব আপনি বীর বিক্রম। কিন্তু প্রশ্ন হইল যে হাফিজ সাহেব কিন্তু আমাদের স্বাধীন বাংলা ফুটবল দলের প্লেয়ারও ছিলেন, এবং উনি ভালো ফুটবলার ছিলেন, মানে মোহামেডানে খেলতেন। তো ওনার কি অনেকগুলো সুনাম আছে। এই সুনামটা উনি স্পিকার হওয়ার পরে ওনার কথা বলার কথা ছিল কম। উনি আজকে এই কথাগুলো কেন বলতেছেন এটা উনি জানেন, আমি জানি না কাকে খুশি করতেছেন। উনি কি ওনার পদটা নিয়ে কি উনি আপনার ইয়েতে আছেন, শঙ্কার মধ্যে আছেন কিনা, এই পদটা কখন চলে যায়,
এই পর্দা ধরে রাখার জন্য ওনাকে এইসব কথা বলতে হচ্ছে কিনা আমি ঠিক জানি না। ওনার এই কথাগুলা ওনার দলের লোকও গ্রহণ করছে কিনা আমার সন্দেহ আছে। কারণ আপনি একটা সত্যকে তো ইয়ে করতে পারবেন না, কারণ বাংলাদেশ তো জিয়াউর রহমান সাহেব এই 27 তারিখে আপনার সন্ধ্যার সময় যে ঘোষণাটা কালুরঘাট বেতারগাদ্য ছিল, এর আগে জিয়া নামে আমরা কাউকে চিনতাম না। জিয়া নামে চিটঙ্গের কিছু লোকজন চিনতো, এই কারণে উনি ওই সোয়াত জাহাজে আপনার মানে পাকিস্তানের অস্ত্র খালাস করতে গেছিলেন, সেখানে সামনাসামনি কিছু লোকজন তা মানে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডের সময় ওনার সাথে কথা হয়েছে। এই নামটা তো কেউ শুনে নাই। আর বাংলাদেশের স্বাধীনতাটা, মুক্তিযুদ্ধটা আমার এটা তো হঠাৎ করে একদিনে আসে নাই। 1948 সালে যখন ওই আপনার নাম কিনা খাজা নাজিমউদ্দিন যখন পার্লামেন্টে উর্দু রাষ্ট্রভাষা হবে বলল, তখন থেকে তো এটা শুরু। 11ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার বর্তমান সচিবালয়ের এখান থেকে মিছিল বাইর করেন, রাষ্ট্রভাষা বাংলা চাই। তো সেখান থেকে ওনাকে প্রথম অ্যারেস্ট করা হইলো। সেদিন থেকে তো শুরু হয়ে গেল আমাদের যুদ্ধ। আস্তে আস্তে 52 সাল আসলো, 54 সালে নির্বাচন আসলো, তারপর 58 মার্শাল ল আসলো, 64 সালে একটা প্রেসিডেন্ট নির্বাচন আসলো, 66 সালে 6 দফা আসলো, 68 সালে ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা আসলো, আবার হইলো কি আসলো ওই আপনার আগরতলা মামলা আসলো, সেই আগরতলা মামলা উইথড্র হইলো 23 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি 1969 সালে 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মুক্তি পেলেন, 23 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো, 70 নির্বাচন হইলো। তারপরে ওরা আমাদের বাঙালিদের কাছে ক্ষমতা ছাড়লো না, আমরা বঙ্গবন্ধু ঘোষণা দিলেন, আমরা মুক্তিযুদ্ধে গেলাম। এই তো ইতিহাস। এই ইতিহাসটা কি একেবারে মানে আপনি মুছে ফেলবেন? এটা মুছে আমি ফেলার কোনো এই বিষয় আছে? জায়গাটিতে আমি এই যে উনি একজন মুক্তিযোদ্ধা, উনি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। তো এইটা করিয়া উনি ওনার কি মান সম্মানটা বাড়াচ্ছেন না কমাচ্ছেন, ওনাকে এটা চিন্তা করতে হবে। আজকে শেষ বয়সে উনি আর আমরা তো একই বয়স, আমরা হয়তো কদিন পরে হাফিজ সাহেবও থাকবো না, আমিও থাকবো না। তো হাফিজ সাহেবকে এই কথাগুলো বিবেচনা করতে হবে। আপনি কিন্তু একটা সর্বোচ্চ একটা পর্যায়ে আছেন, একটা খুব সম্মানজনক পর্যায়ে আছেন, সেখানে ওখানে বসে এইসব কথাগুলো বলে নিজেকে ছোট করবেন না, আমি মিস্টার হাফিজ সাহেবকে বলবো। জি, আমি আরেকটি বিষয়, এই যে খেতাবের বিষয়টি নিয়ে একটু জানতে চাই, আপনার অভিমত শুনতে চাই। সেটা হলো যে যখন এই জাতীয় সংসদে যারা স্বাধীনতা বিরোধী যারা আছে, তারা তো এই স্পিকারের মুখ থেকে এই কথাগুলো বলা কিংবা বিএনপির আরো কয়েকজনের মুখ থেকে যখন এই কথাগুলো শোনে, যে ওই সময় তাদের নিজেদের ভূমিকা নিয়েই তারা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলেন এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলেন, তাহলে ওনারা তো আর উস্কানি পান, স্বাধীনতা বিরোধীরা। তো সেই জায়গায় যখন বলা হয় 72 থেকে 75 পর্যন্ত বঙ্গবন্ধুর সরকারকে তারা নানান ভাবে কলুষিত করার চেষ্টা করছে, তাহলে এই যে তাদের জন্য যে খেতাবগুলো দেওয়া হয়েছে, এটা তো বঙ্গবন্ধু সরকারই দিয়েছে, বঙ্গবন্ধুই তো দিয়েছেন। তাহলে সেইগুলোও তাদের বৈধতা পায় কিনা, সেগুলো নিয়ে প্রশ্ন এই স্বাধীনতা বিরোধীরা তুলতে পারে কিনা, যে বঙ্গবন্ধু সরকারকে তো তোমরাও বঙ্গবন্ধুরা এখন স্বীকার করছো না, তাহলে তোমরা এই খেতাব প্রত্যাহার করো, সেইটা বলার সুযোগ তাদেরও হয় কিনা। আপনার কি মনে হয়? এটা তো এখন তো এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন। যখন আপনি এইসব কথাগুলা বলেন, তখন এই প্রশ্নগুলা মানে চলে আসে। ওনার নেতা যিনি মানে বিএনপি যিনি ফাদার মানে আদর্শ পিতা জিয়াউর রহমান সাহেব, উনিও তো বীরত্ব, তাইলে তো ওনারও মানে খেতাবটা মানে সারেন্ডার করা উচিত ওনার পরিবারের পক্ষ থেকে। কোন আওয়ামী লীগ নেতা, বঙ্গবন্ধু বা কোন আওয়ামী লীগ নেতা তো খেতাব নেননি বা পাননি, বরং সেটাই, শুধু সেনাবাহিনীর যারা একমাত্র ছিল। সিভিলিয়ানদের মধ্যে একমাত্র আমাদের বীরত্তম এক খেতাব পেয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী খেতাব পাওয়ার অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে যে কাদের সিদ্দিকী আপনার পাকিস্তান সেনাবাহিনীর যে ড্যামেজ করছেন, বা ওনার যে বিরাট বাহিনীটা কাদের এই বাহিনী যেটা, সেটা একটা দুর্দর্শ, এটা মানে ইতিহাসে এই গেরিলা ওয়ারফেয়ার সম্পর্কে ইতিহাসে একটা মানে কিংবদন্তির মতো ব্যবস্থা। এভাবে আরো আরো আমাদের অনেক যোদ্ধা ছিল, তারাও সেগুলো খেতাব পাওয়া যোগ্য ছিল, কিন্তু হয়তো সেদিন সামরিক বাহিনীর প্রতি একটু মানে বেশি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছিল, সেই জন্য দেওয়া হয়েছিল। সিভিলিয়ানদেরকে কিন্তু এত এইভাবে খেতাব দেওয়া হয়নি, কারণ বহু সিভিলিয়ানও কিন্তু মানে সমুখ যুদ্ধে জীবন দিয়েছেন। যাই হোক, সেটা নিয়ে এখন এটা হলো অন্য অন্য বিতর্কের বিষয়। আপনি যে কথা বলছেন, যদি আজকে বঙ্গবন্ধু কিছুই না হয়ে থাকে, বঙ্গবন্ধুর স্বাধীনতা যদি নাই চাইয়ে থাকে, তাহলে বঙ্গবন্ধু সরকারের দেওয়া এই খেতাবটা আপনারা প্রত্যাহার করিয়া আপনি আপনার প্রধানমন্ত্রীকে বলেন, উনি যেন মানে আপনাকে নতুন করে আবার আপনাকে বীরত্তম খেতাবে আপনাকে এখন আপনার যে বর্তমান বক্তব্য আছে, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাকে বীরত্তম খেতাব দেখ। আগের সমস্ত খেতাব বাতিল করুক, ওনার পিতারটা সব বাতিল করে নতুন করে খেতাব দেওয়া হোক। আর আমাদেরকে
উনি আর কি মানে আপনার ভারতের অক্সিলারি বাহিনী হিসাবে আমাদেরকে ঘোষণা করা হোক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ কথা শুনছিলেন বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, এই যে স্পিকার এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তার যে ইদানিং স্পিকারের চেয়ারে বসে যেসব কথাবার্তা বলছেন, তিনি নিজেই মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলছেন, বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তুলছেন, তার নিজের অতীত নিয়েও প্রকারান্তরে তিনি প্রশ্ন তুলছেন, প্রশ্নবিদ্ধ করছেন, এমনকি তার খেতাবও যে প্রশ্নবিদ্ধ হচ্ছে সেটি তিনি বুঝতে পারছেন কিনা, কারণ তিনি ক্ষমতায় আসার আগেও বঙ্গবন্ধুকে তিনি সম্মান জানিয়ে কথা বলছেন। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ঘোষণার বিষয়ে তিনি সবসময় বলে আসছেন যে বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, এই কথাগুলো কিন্তু এই স্পিকারের চেয়ারে বসেই তার সুর পাল্টে গেছে। কেন এগুলো করছে সেইটারই কিছু বিশ্লেষণ করলেন রাজ্জাকুল হায়দার।